নমস্কার, শুভ সকাল। মনের জানালার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে একটু কবিতায় কবিতায় কথা বলবো। কবিতায় কথা বলতেও কিন্তু ভালো লাগে। আজকে যাকে স্টুডিওতে পেয়েছি আমরা, তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে আছেন শ্রীপর্ণা বিশ্বাস। দিদি কেমন আছেন? নমস্কার, ভালো আছি। প্রথমেই বলবো যে একসঙ্গে এত কিছু লেখালেখি করা, আবৃত্তি বলতে ভালোবাসা, এবং আমি বসে আছি, আমার পাশে আরো এমন একজন মানুষকে পেয়েছি যিনিও কিন্তু আমার মতো কথা বলতে ভালোবাসেন। কবিতায় কথা বলেন, আবার কথা বলতে বলতে কবিতা বলতেও ভালোবাসেন। আমরা যারা কবিতা এবং লেখালেখি করি তারা সবাই কোথাও একটা যেন কথা বলতে ভালোবাসি। তাই জন্যই লিখতে শুরু করি। সবটা কথা তো আর যেটা পরবর্তীতে মার্জিত ভাবে বলা হয় যে আমরা উপস্থাপক বা উপস্থাপিকা। আমার মনে হয় কোথাও গিয়ে আমাদের ভেতরে তো সেটা বিদ্যমান, কথা বলার একটা পাগলামো সবারই, তাই তো। তা থেকেই হয়তো এটার নাম বাক শিল্প বা বাচিক শিল্প। এক্স্যাক্টলি। আর কেমন লাগছে আজকে? ভীষণ ভালো লাগছে। আর এই যে আবহ, একটা অন্য রকম আবহ, বৃষ্টি, আবার একটুখানি গরম, হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে কখনো কেমন একটা ঘেটে যাচ্ছি, তারপরেও কিন্তু ভালো লাগছে। দেখো, ভালো লাগাটা তো আমাদের নিজস্ব, আমরা ভালো থাকতে চাই, তাই আমাদের ভালো লাগছে। তাই ভালো লাগা মন্দ লাগা সবকিছু মিশিয়ে আমরা নিজেদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে বলতে ভালোবাসি, ভালো আছি। তাই তো, ভালো আছি। আর আমার না ভীষণ ভাবে প্রকৃতি আমাকে খুব টানে। আমার মনে হয় যা কিছু নেবার আমরা এখান থেকেই নেব, এবং যা কিছু দেব এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে যাব। আর হয়তো তাই প্রকৃতির মধ্যে ঈশ্বর বিরাজমান, আর প্রকৃতি, ঈশ্বর, মানব চেতনা সব মিলেমিশেই আমরা যখন কথা বলি, সেটাই হয়তো কবিতা হয়ে যায়। হয়তো তাই। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে ছানিয়ে নেবে রং, এখানেও যাবার দেবের মন ছানিয়ে নেবে রস। আজকে প্রথম কি কবিতা শুনবো? প্রথম আমি রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করব, কারণ আমরা একটা জিনিস মানি, আমরা যারা লেখালেখি করি, লেখালেখির জগতে আছি, কিংবা কথা বলতে ভালোবাসি, কিংবা বাচিক শিল্পকে ভালোবাসি, তাদের তো সেরকম অর্থে কোনো গুরুদেব নেই। তো গুরুদেবই আমাদের গুরুদেব। আর সমস্ত কিছু তো তার থেকেই পাওয়া, আবার তাকেই সমস্ত কিছু উৎসর্গ করা। যাই করি না কেন, গুরুদেবকে ছাড়িয়ে আমরা কোথাও যেতে পারি না। তাই তো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। যা কিছুই করি, যখনই যেরকম সময় হয়, না সময় হয়, কত রকমের প্রবলেম আসে, আবার ভালো সময় আসে, সুসময় আসে, দুঃসময় আসে, সবটা সময় যেন ওনার ওই অতগুলো বছর আগে লেখা প্রতিটা জিনিস যেন আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে চলে আসে। আর কি ভারী রহস্যময় লাগে। আর রহস্যময় এই কারণে বলছি, এই জিনিসগুলো কি আঙ্গাঙ্গিক ভাবে জড়িত আমাদের জীবন এবং চেতনার সঙ্গে। এক্স্যাক্টলি। এবং উনি যেটা বলে গেছিলেন আজ থেকে অতগুলো বছর আগে, সেটা যেন এখনো সমান প্রাসঙ্গিক। তাই তো, সেই প্রসঙ্গটা যেন বদলায়নি। গুরুদেব হয়তো নেই আমাদের মধ্যে, কিন্তু উনি যে প্রবলভাবে বিরাজমান, তোমাদের ভাষায় ইউজার ফ্রেন্ডলি, তাই তো, ভীষণ রকম ভাবে ইউজার ফ্রেন্ডলি একটা মানুষ। তো সেই জিনিসটাই বলতে হয় যে তোমার সৃষ্টির থেকে তুমি যে মহৎ, তাই তবু জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় সৃষ্টিরে তোমার বারংবার। একটা কবিতা শুনতে ভীষণ ইচ্ছে করছে, একটা কবিতা শুনি, তারপর অনেক গল্প আমাদের মধ্যে জমে আছে। সেটা আমি শুরু করছি রবীন্দ্রনাথেরই দান কবিতাটা দিয়ে। এই দানের মধ্যে দেখা যাচ্ছে একটি মেয়ে, সে কিছু চাইতে এসেছিল। যাবার সময় বিধাতা কিংবা তার প্রেমিক, রবীন্দ্রনাথের একটা সময় আমরা সবাই জানি প্রেম এবং পূজা পর্যায়ে এক হয়ে গেছিল। একদম। ইদার বিধাতা অথবা তার প্রেমিক তাকে দিয়ে যায় একটি তরবারি, যে তরবারিটা দিয়ে সে নিজেকে সাজিয়ে নেয়। তাই আজকে আমাদের যে মেয়েরা, যেমন তোমরা যেমন আসছো, আমরাও এগিয়ে আসছি বিভিন্ন জগতে, বিভিন্ন দিকে আমরা এগিয়ে আসতে চাইছি। এটা কিন্তু ওনাদেরই বহু বছর আগেকার স্বপ্ন ছিল, যে মেয়েরা উঠে দাঁড়াবে, মেয়েরা কথা বলবে, মেয়েরা সাজবে না, মেয়েরা রণদুন্ধুবি বাজিয়ে রণক্ষেত্রে যাবে। সেই আবহে সবাই জানেন বহুশ্রুত কবিতা, আমি আবার একবার বলছি মাত্র। কবিতার নাম দান। ভেবেছিলেম চেয়ে নেব, চাইনি সাহস করে,
সন্ধে বেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে আমি চাইনি সাহস করে। ভেবেছিলেম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধাই গে কি পেলি তুই নারী। নয়ে মালা নয়ে থালা গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো এ কি তোমার দান। শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ। তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগতে মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমায় করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পড়ে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ, আমি করব না আর সাজ। অদ্ভুত শান্তি পাওয়া যায় এই কবিতাগুলো পড়লে বা শুনলে। এরপর কি আছে? এরপর আমি একটু আমার নিজের লেখাতে যাই। একদম একদম। প্রথম একটা মিষ্টি প্রেমের কবিতা দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে গভীরে যাওয়া যাবে। তাই তো। একটা প্রবলেম আছে, আমরা এখন আর কবিতা মুখস্থ রাখতে পারি না। জানি কবিতার মানে আবৃত্তির মেইন ধর্মই হচ্ছে মুখস্থ রাখা, কিন্তু যে কোনো কারণেই হোক এখন আর মুখস্থ রাখতে পারি না। হয়তো মোবাইল টোবাইল এতটা এসে গেছে বলে মুখস্থ করার হ্যাবিটটা একদমই চলে গেছে। কবিতাটির নাম সর্বনাশী। এই মেয়ে, নাম কি রে তোর? নদী। ভাসতে দিবি মাঝ দুপুরে নৌকো ভাসাই যদি, বৈঠা ছাড়া পাল ছাড়া নাও খেলতে নিবি। এই মেয়ে, নাম কি রে তোর? বৃষ্টি। ভিজতে দিবি মাঝ বিকেলে হাপুস চোখে কান্না নিয়ে ধুয়ে দিবি। এই মেয়ে, নাম কি রে তোর? সর্বনাশী। জড়িয়ে নিবি আধারে নিশি, নিবিড় করে ভালোবাসবি, গোপন স্বরে চুপি চুপি বলি তোরে ভালোবাসি। কি মিষ্টি কবিতা! এই কবিতাগুলো না যখন শুনি না মনে হয় এই ধরনের অনেক কবিতা আমরা আগেও পড়েছি। হ্যাঁ, অনেক প্রখ্যাত কবি সাহিত্যিকদের রচনাতে কিন্তু অনেক ধরনের আমরা কবিতা পড়েছি। এটা আপনার থেকে শুনলাম, নিজের লেখা কবিতা, কি মিষ্টি লাগলো। রূপকথার মতো কবিতা। একটা মিষ্টি কবিতা বললাম, এটা একটা মিষ্টি কবিতা দিয়ে শুরু করব। এরপর কি শুনবো? এরপরেও পরের কবিতার নাম হচ্ছে আমিও ভালোবাসতে পারি। এটাও কি নিজের লেখা কবিতা? হ্যাঁ, আমার নিজের লেখা। বেশ। যাব বললেই কি যাওয়া যায় সোমরাজ, নাকি ভালোবাসি বললেই ভালোবাসা যায়? এতগুলো রাত গাছের কাছাকাছি থেকেও লক্ষ্মী পেঁচা গাছের ভালোবাসা পায়নি কোনোদিন। কোটরের পর কোটর কেটে কেটে জমিয়ে রাখা যায় যেটা,
সেটা ভালোবাসা না সোমরাজ, বছর বছরের নির্ভরতা। যে নির্ভরতার আশায় শুকতারা এক মনে ট্রাম লাইনের পাশ দিয়ে হেঁটে যায়, নিস্তব্ধে পুড়ে যায় রাতের জোনাক। পাবো বললেই কি পাওয়া যায় সোমরাজ, নাকি দেব বললেই দেওয়া যায়? যাবার সময় এলে বউ কথা কও, ঠোঁটে করে বয়ে নিয়ে আসে চৈত্র শেষের বাসন্তিকা। বেহিসাবি সে হিসেব মেনে ডমরু বাজায় রটরাজ। সে ডমরুর সাথে পায়ে পা মেলানো সহজ ছিল না সোমরাজ। তবুও গ্রীষ্মের প্রখর দাবদাহে তুমি নিয়ে এলে বয়ে অস্তমিত নিম ফুলের সুবাস। তোমার গভীরে তলিয়ে যেতে 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 সোমরাজ আমিও ভালোবাসতে পারি। এটা প্রেমের কবিতা, কিন্তু একটু অন্য কতটা আঙ্গিকে। কতটা আকুলতা। Exactly. মানুষের মধ্যে আকুলতা থাকা ভালো, কারণ প্রেমে পড়ার জন্য, ভালোবাসার জন্য আকুলতার বড্ড দরকার। হ্যাঁ, সেই আকুলতাটা কি হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে? কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, কারণ মানুষ এত বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তারপর বাড়ি থেকে এখন আমরা ফ্ল্যাটে শিফট করেছি। সব জায়গাতে দাঁড়িয়েই মনে হয় যে কোথাও সেই পুঁই মাছে আমরা পাচ্ছি না, কোথাও সেই ক্ষেত পাচ্ছি না, খামার পাচ্ছি না। আর ভালোবাসাও যেন কোথাও পৃথক হয়ে গেছে, ভালোবাসাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে, তাই না? বাদ বাকি সব ঠিক আছে। ভালোবাসা মানে দুটো মানুষের ভালোবাসা, প্রেমিক প্রেমিকা নাও হতে পারে। মা বাবার মধ্যে ভালোবাসা, সন্তান সন্ততির মধ্যে ভালোবাসা, মা সন্তানের মধ্যে ভালোবাসা, বাবা সন্তানের মধ্যে ভালোবাসা, সিবলিংস এর মধ্যে ভালোবাসা, সবই হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে, মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকের আমাদের অতিথি শিল্পী শ্রীপর্ণা বিশ্বাস। শ্রীপর্ণাদি, এরপর আমাদের দর্শক বন্ধুদের জন্য, যারা শুনছে তাদের জন্য কি রেখেছেন? এবার একটু অন্য টাইপের কবিতা বলছি, কারণ আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে অনেক কিছু বয়ে গেছে, অনেক কিছু বয়ে যাচ্ছে। তাই তো। স্পেশালি গত এক বছর একদম ঘটনায় ঘন ঘটায় মোড়া একটা সময় আমরা পার করতে একটা চলেছি। মুহূর্ত থেকে আমরা বেরোচ্ছি, আর একটা নতুন মুহূর্ত আমাদেরকে উপহার দিচ্ছে। একদম। উপহার দিচ্ছে না পীড়ন দিচ্ছে, ঠিক বুঝতে সেটা পারছি জানি না, না, কিন্তু পাচ্ছি আমরা কিছু একটা। পাচ্ছি। আর আমরা যারা অন্তত জীবনের অর্ধাংশের বেশি কাটিয়ে ফেলেছি, তাদের কিন্তু একটা মনের একটা চরম একটা হাহাকারের মধ্যে, কারণ আমরা এই সমাজ দেখে বড় হইনি। আমরা যখন ছোট ছিলাম, তোমরা যখন ছোট আছো, দুজনের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, তাই তো। এই সমাজে আমরা দেখি মানুষ বড় হইনি বলে আমাদের মধ্যে কোথায় যেন একটা হাহাকার জমে উঠছে। মনে হচ্ছে যে এ কোথায় আছি, কেন আছি, কোথায় বেশ। যাচ্ছি। সেই আবহে এই প্রেক্ষিতে কি কবিতা শোনাবেন? কবিতাটির নাম ভারতবর্ষ। অনেক দূর চলে এসেছি, কত দূর ঘর, কত দূর স্বপ্নের সাগর। এক বাঁও, দু বাঁও, তিন বাঁও, মেপে চলেছি, মেপে চলেছি, মেপে চলেছি। পা মিলছে সবার, মিলতেই হবে। এই পথেই তো স্বপ্নপুরীর আশা। বেহুলার স্বপ্ন মান্দাস ভেসে এসেছিল, ভেবে এসেছিল, শুনে এসেছিল, শুনে এসেছিল সে ফিরে যাবে জন্মের বিশ্বাসে। যে পথে এসেছি সে পথে আর ফেরা হবে না আমার। সাথে কি কি নিয়ে যাব? বিলাসী নগর থেকে কৃত্রিম বিরাসী প্রেম, এয়ার কন্ডিশনে মাখানো মাপা অভিমান। কি কি নেব সাথে? ইটের নিসর্গ থেকে জং ধরা মানুষের পর মানুষ,
কালো টাকা, জালিয়াতি আর এই নপুংসক রাজনীতি। সেলফ ভর্তি হয়ে আছে রবীন্দ্রনাথ, শরৎবাবু, মাইকেল, তার সাথে ধান শীষে আঁকা নতুন শোপিস। চেয়ে দেখো মানুষ, তুমিও ঝুলে আছো। আর আমাদের স্বপ্নের ভারতবর্ষ মুখ থুবড়ে পড়ে আছে গুটিকয় মূর্খ পণ্ডিত আর সুযোগ সন্ধানী নেতাদের ডিনার টেবিলে। আমি জানি এই ধ্বংসস্তূপ বয়ে আমাকে নিয়ে যেতে হবে মাইলের পর মাইল, বয়ে যেতে হবে এই ঋণের বোঝা, পথের বাঁকে বাঁকে কাশফুল, সোনালি ধান আর রূপলি চাল দেখতে দেখতে ফেরা হবে না আমার, ফেরা হবে না পরিদের গান শুনতে শুনতে। আমায় ফিরতে হবে ঘাম, রক্ত, শোষণের ধ্বংসস্তূপ কাঁধে। শেষ চেষ্টা করতে হবে আগামী সুগম পথ, পৃথিবীর শেষতম সৈনিকের মতো আমি একা এক ক্লান্ত ভারতবর্ষ। কি অপূর্ব লিখেছেন। যদিও আমাদের দিন যাপন কতটা অপূর্ব আমরা জানি না, তবে আমরা চাইলেই পারি আমাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে তুলতে। লেখাটি ভীষণ হৃদয়স্পর্শী লেখা, খুব ভালো লাগলো দিদি। এরপর আরো কিছু শুনতে ইচ্ছে করছে, কি শোনাবেন? আরেকটা কবিতা, এটা লিখেছিলাম গত বছর পুজোর আগে। পুজোর সময়টা আমাদের হয়তো তোমাদের মানে সবারই আপনাদের মনে আছে, আমরা একটা সাংঘাতিক টার্ময়েলের মধ্যে ছিলাম, অভয়া, নির্ভয়া, তিলোত্তমা, যাকে নিয়েই হোক। সেই সময় পুজোর সময়কার লেখা একটা কবিতা এখন পড়ছি, রক্ত অভিষেক। মানে কোথাও আমার একটা, আমি খুব ফোরফ্রন্টে ছিলাম সেই আন্দোলনটা মানে যখন সেরকম ভাবে মানে আমি খুব ভেঙে পড়েছিলাম একটা সার্টেন টাইমে পুজোর সময়টাতে। সেই সময়ের লেখা কবিতা। বেজেছে বেজেছে রণভেরি আজ, অসুর দমনে আয় মা, জ্বলে উঠেছে তৃতীয় নয়ন, অকাল বোধনে জাগমা, ফেলে রাখ তোর আদর আয়েশ, সমতলে নেমে আয়, দেশ ভরে গেছে অত্যাচারে, প্রলয় নাচনে নাচ মা, রক্ত অভিষেকে আয়, উৎসবে না আধারে আয়, বাজা পাঞ্চজন্য শাঁখ, দনুজ দলনী অসুর নাশিনী, দশ প্রহরণে জাগ, মুখে তুলে নে ভয়াল বিষাণ, ডাক মহাকালে ডাক, শুরু হোক তবে প্রলয় নাচন, উড্ডিনী জতাজাল। হে পূজারী, আজ আর কোনো শান্তি পাঠ নয়, উদাত্ত উচ্চারণে পাঠ করো চামুণ্ডা জাগরণের মন্ত্র। তোমার মন্ত্র পাঠে মর্মবেধি দুঃখ যত বিশ্ব মাঝে ছড়িয়ে যাক, জাগুক ছিন্নমস্তা, জাগুক চামুণ্ডা, মুন্ডমালা উড়ুক আকাশে, রক্তকণা ভাসুক বাতাসে বাতাসে। আজ নব পরিধানে নব চেতনায় জাগুক মানব ঘট, জমা হোক সবাকার অশ্রুবিন্দু রাশি, শ্বেদবিন্দু থেমে থাক, দূরে যাক পুষ্পমালা, বজ্র আভূষণে আয় মা, রক্ত অভিষেকে আয় মা, রক্ত অভিষেকে আয়। প্রত্যেকটা মুহূর্তে যখন যখন সভ্যতা কিন্তু অবক্ষয়ের দিকে এগিয়ে এসেছে, তখন কিন্তু একটা নারী শক্তি বিরাজমান হয়েছেন, বারবার তাই তো? বারবার। এবং ওনাদের রক্ত অভিষেকে হয়তো পরবর্তীকালে ধ্বংস এসেছে, সেই ধ্বংসের পরে আবার নতুন হয়ে জেগেছে মানুষ। যেমন সৃষ্টি। কুরুক্ষেত্রে আমরা দেখেছি দ্রৌপদীকে, এবং পরবর্তীতে সীতা দেখেছি, দ্রৌপদী দেখেছি, সবই দেখেছি আমরা। এবং তখন ক্ষণিকের জন্য পুরুষ শূন্য হয়ে গেছিল পৃথিবী, আবার জেগে উঠেছে। তো মাঝে মাঝে মনে হওয়াটা হয়তো খুব একটা পজিটিভ নয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় এবার একটা রক্ত অভিষেক হওয়া দরকার। সত্যি ভীষণ ভাবে হওয়া দরকার। প্রতিদিন প্রতি মুহূর্তে খবরের কাগজ, নর্মাল টিভি চ্যানেল, যে কোনো কিছুই খুলি না কেন, কোনো ভালো খবর কতটা থাকে জানি না, খারাপ খবর তো ভীষণ থাকে, ভীষণ রকম থাকে। ভীষণ রকম আর থাকে। আমাদের ভেতরের যে আত্মচেতনা, সেখানটা থেকে আমরা কোথাও একটা বেরিয়ে যাচ্ছি, হয়তো তার জন্যই আমরা এমন একটা সভ্যতাকে দেখতে পাচ্ছি যেটা একদম ভয়াল একটা
চেহারা নিয়ে আমাদের ভয়াল সামনে একটা এসে চেহারা নিয়ে দাঁড়িয়েছে, আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সারা পৃথিবী জুড়েই। সারা পৃথিবী জুড়ে। সারা পৃথিবী জুড়ে যে সেটাই। কোনো জায়গাতেই আমরা হাত দিই না কেন, শুধুমাত্র অবক্ষয়, শুধুমাত্র ধ্বংস, সে গাজাই হোক, ইউক্রেনই হোক, কিংবা আমাদের আমার না মাঝে মাঝে ভীষণভাবে মনে হয় যে পৃথিবীতে আমরা বাস করছি এর বাইরে জানি না আর কোনো পৃথিবী আছে কিনা, পুরোটাই কল্পনা। ওই পৃথিবীতেও কি একই রকম কিছু হচ্ছে? আমি তো জানি না। তাই তো না? ভাবতে ভালোবাসি, ভালো লাগে যে ভালো কিছু হচ্ছে, তাই, হ্যাঁ, ভালো কিছুই হচ্ছে হয়তো। সেটাই ভাবতে ভালো লাগে। কিন্তু কি হচ্ছে, আদপে কোনো পৃথিবী আছে কিনা সেটাও আমরা জানি না। তবে এই পৃথিবীতে ভালো হচ্ছে, অনেক কিছুই ভালো হচ্ছে, এটা বলবো না যে সবই খারাপ হচ্ছে। হুম, প্রচুর কিছু এর মধ্যে ভালো জিনিসও আছে, যেমন ভারতবর্ষই চাঁদে পা রেখেছিল, সেটাই একটা সেটাই আমাদের তো। খুব ভালো জিনিস। দাবাতে প্রথম হচ্ছে, মানে অনেক কিছুই ভালো হচ্ছে, এটা ভালো হচ্ছে না সেটা না, স্টিল কোথাও একটা খারাপের গুলো এতটাই খারাপ হচ্ছে যে ভেতরে জ্বালা ধরিয়ে দিয়ে যাচ্ছে। তাই তো। সে জ্বালা এরপর আরেকটা কবিতা শুনি, আরেকটা কবিতা শুনতে ইচ্ছে করছে। এবার হলো তো অবক্ষয়ের কথা, এবার তার উত্তরণটা কি করে হবে? উত্তরণ। এই আবহে একটা লেখা কবিতা, কবিতার নাম এ মাটি আমার মাটি, আমার সোনার গাঁ। আয় আরো বেঁধে থাকি সীমাহীন সীমানায়, থাকি আরো কাছাকাছি বেবলগা মোহনায়। হাতে হাত ধরা থাক, চোখে থাক অঙ্গার, নেমে আয় রাজপথে মুছে যাক শৃঙ্গার। গলা তুলি আরো জোরে, একসাথে ফেলি পা, এ মাটি আমার মাটি, আমার সোনার গাঁ। এই রাতে ঘুম ভাঙে আকাশের সীমানায়, এই পথ মিলে যায় জুঁই সাজা আঙিনায়। আয় সব চাঁদ তারা, মশাল ডাকছে আয়, সব ঋতু ছুটে আয় বাঁধ ভাঙা বন্যায়। গলা তুলি আরো জোরে, একসাথে ফেলি পা, এ মাটি আমার মাটি, আমার সোনার গাঁ। আমাদের এক সুর, এক তাল, এক গান, রাঙা ভোর আসবেই এ সময় বলিয়ান। আরো শুধু বেঁধে থাকা সীমাহীন সীমানায়, শোন সরগোল রক্তের গঙ্গা মুক্তি চায়, শোন সরগোল রক্তের গঙ্গা মুক্তি চায়, শোন সরগোল রক্তের গঙ্গা মুক্তি চায়। শেষটা এভাবে হবে ভাবিনি, তবে হ্যাঁ, অবক্ষয় থাকলে তার উত্তরণ থাকবে, উত্তরণ তো আবার হতেই উত্তরণ হবে। থাকলেও অবক্ষয় থাকবে। তবে আমরা যে একটা ইতিবাচক ভাবনা নিয়ে ফিরবো সেটা ভেবেই খুব ভালো লাগছে। নিশ্চয়ই ইতিবাচক তো থাকতেই হবে, আমাদের থাকতেই হবে। পৃথিবীটাকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে, তবেই তো আমরা মানুষ। কোথাও গিয়ে আমি এটাও বিশ্বাস করি, আমাদের মনের মধ্যে নেগেটিভিটি থাকলেও আমরা যেহেতু আশাবাদী মানুষ, আমরা কিন্তু অনেকগুলো নেগেটিভ থিঙ্কিং এর পরও কিন্তু ভালো ভাবতে পছন্দ করি। এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, তাই তো, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারটুকু তো রাখতেই হবে। তাই তো। খুব ভালো লাগলো দিদি, ভালো থাকুন, আর খুব মিষ্টি লাগছে। এইখান থেকেই বলছি, ওই যে পজিটিভ ভাবনা থেকে আমরা সাজতে গুজতেও কিন্তু ভালোবাসি, Naturally. তাই না? ভালো থাকুন, আর আরো ভালো ভালো কবিতা আমাদের সকলকে উপহার দিতে থাকুন, আর সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং